প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন ছাড়া কেউ বিদেশ গেলে দায়িত্ব নেওয়া হবে না, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। আঙুলের ছাপ নেওয়া অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞরা। বারবার উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানী ঢাকা। রাজুকের কিছু লোকজনকে হাত করে চলছে দখল বাণিজ্য, অভিযোগ অস্বীকার সংস্থাটির। অবশেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সাথে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। 2020 সালে চালু হবে, প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। এবং বাজারে পর্যাপ্ত খুচরা নোট না থাকায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে মুদ্রা বিনিময় বন্ধ। এক সপ্তাহেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। লেনদেনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত তিনটি সূচকেরই আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। সেক্ষেত্রে ডিএসই এক্স যেটি আমরা দেখছি সেটা হচ্ছে যে এখন পয়েন্ট অবস্থান করছে 4684 পয়েন্টে। ডিএসই এস যে সূচকটি সেটির অবস্থান এখন হচ্ছে 1122 পয়েন্ট। এছাড়া ডিএসই 13 যেটি সেটির কিন্তু অবস্থান রয়েছে এখন 1757 পয়েন্টে। আমরা যে এখন এই পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে 10:30টায়, যেহেতু ডিএসই কার্যক্রম শুরু করেছে সেক্ষেত্রে 10:30টার পর থেকে এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে কিন্তু 10,512টি। এক্ষেত্রে যার বাজার মূল্য কিন্তু 50,26,00,000 টাকা। সেক্ষেত্রে আমরা যদি আরো বলি যে এখন পর্যন্ত শেয়ারের দর বেড়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা দেখতে পাচ্ছি আমরা যে 109টি। এছাড়া শেয়ারের দর কমেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 31টি, আর অপরিবর্তিত রয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু 38টি। সেক্ষেত্রে দর্শক, আমরা জানিয়ে দেব যে এখন পর্যন্ত যে 20টি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছিলাম, সেক্ষেত্রে 20টি প্রতিষ্ঠানের মধ্যে যেগুলোর দর বেড়েছে এমন প্রতিষ্ঠানের কিন্তু মধ্যে প্রথমেই রয়েছে যে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত, সেটি হচ্ছে ন্যাশনাল টিউবস। ন্যাশনাল টিউবসের বর্তমান তার বাজার মূল্য শেয়ারটি রয়েছে 133 টাকা 20 পয়সা। সর্বোচ্চ ছিল শেয়ারটির দর 135 টাকা, আর সর্বনিম্ন ছিল 131 টাকা। এছাড়া 2 নম্বর অবস্থানে রয়েছে শাসা ডেনিমস। প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে 61 টাকা, যার সর্বোচ্চ ছিল 63 টাকা 50 পয়সা। এছাড়া সর্বনিম্ন ছিল প্রতিষ্ঠানটির 63 টাকা 30 পয়সা। তৃতীয় অবস্থানে রয়েছে আমরা দেখছি যে ফরচুন লিমিটেডের এখন পর্যন্ত শেয়ারের দর দেখতে পাচ্ছি আমরা 45 টাকা 40 পয়সা। এক্ষেত্রে সর্বোচ্চ ছিল প্রতিষ্ঠানের শেয়ারের দর 45 টাকা 40 পয়সা, যা অপরিবর্তিত আছে, কিন্তু সর্বনিম্ন ছিল কিন্তু 43 টাকা 80 পয়সা। চতুর্থ অবস্থানে রয়েছে যে সাইব পাওয়ারের আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ অবস্থানে রয়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম রয়েছে 48 টাকা 60 পয়সা। সর্বোচ্চ ছিল প্রতিষ্ঠানটির শেয়ারের দর 49 টাকা 70 পয়সা। এছাড়া সর্বনিম্ন ছিল কিন্তু 48 টাকা 30 পয়সা। পঞ্চম অবস্থানে রয়েছে আফতাব অটো বর্তমানে শেয়ারের দর অবস্থান করছে 56 টাকা 60 পয়সা। প্রতিষ্ঠানটির ষেয়ারের দর সর্বোচ্চ পরিমাণ ছিল আমরা দেখতে পাচ্ছি 56 টাকা 90 পয়সা, যার সর্বনিম্ন ছিল কিন্তু 56 টাকা। সেক্ষেত্রে আমরা ষষ্ঠ অবস্থানে যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা প্যাক সিরামিকের আমরা যদি দেখি তার প্রতিষ্ঠানটির শেয়ারের দর রয়েছে 60 টাকা 50 পয়সা, যার বাজার মূল্য কিন্তু সর্বোচ্চ ছিল আমরা দেখতে পাচ্ছি 60 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল 59 টাকা 60 পয়সা। 7 নম্বর অবস্থানে রয়েছে এমন শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে RM স্টিল, যার বাজার মূল্য ছিল 47 টাকা 30 পয়সা, এখন বর্তমান অবস্থান করছে। সর্বোচ্চ ছিল কিন্তু 47 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 46 টাকা 30 পয়সা। দর্শক, এখন পর্যন্ত এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ লেনদেন পরিস্থিতি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন ছাড়া কোনো শ্রমিক বিদেশে যেতে পারবে না। নিবন্ধন ছাড়া কেউ বিদেশ পাড়ি দিলে তার দায়িত্ব নেবে না সরকার, এমনটি নিয়ম বলছে মন্ত্রণালয়। এ কাজে প্রবাসী কল্যাণ ভবনে এসে নানা ভোগান্তি পোহাতে হয় শ্রমিকদের, আর নিবন্ধনের অংশ হিসেবে আঙুলের ছাপ নেওয়া অপ্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। যারা নতুন তাদের সাক্ষাৎকার বা ট্রেনিং এর ব্যবস্থা করুন।
পুরাদের জন্য কিসের টাকা, তারা তো পুরান বিদেশ করে আসছে। 9টা বাজে অফিসের ভিতরে লোক ঢুকাইছে, এখনো পর্যন্ত তার ট্রেনিং শেষ হয় না, তার ইন্টারভিউ শেষ হয় না। ফরিদপুর আমার ফিরতে হবে, ঢাকায় তো আমার বাসা নাই থাকার জন্য। প্রবাসী কল্যাণ ভবনে নিবন্ধন করতে এসে এভাবেই নিজেদের দুর্ভোগের কথা জানান শ্রমিক ও স্বজনরা। তাদের মতো দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই প্রায় 2000 লোকের পদচারণায় মুখর থাকে এই ভবনটির আশপাশ। প্রাথমিক যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া, সাক্ষাৎকার, ব্যাংক ড্রাফট, আঙ্গুলের ছাপ দেয়া সহ বিভিন্ন পর্যায়ের কাজ শেষ করতে হয়। এইসব কার্যক্রমের সব ক্ষেত্রেই সময় গুনতে হয় ঘন্টার পর ঘন্টা। শেষ সময় আসতে হয় ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিতে। সরকারের বিভিন্ন দপ্তরে প্রাপ্তবয়স্ক নাগরিকদের তথ্য থাকলেও পুনরায় ব্যক্তি নিশ্চিত করতেই আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়। কে কার ছাপ দিয়ে আসছে তা আমরা জানি না, আমরা নিশ্চিত হতে চাই যে ওই লোকটাই ছাপ দিছে, এই জন্য আমরা এখানে আবার নতুন করে নেওয়ার ব্যবস্থা রেখেছি। বিদেশ যাওয়ার আগে আঙ্গুলের ছাপ নেওয়াকে অপ্রয়োজনীয় বলে মনে করেন গবেষকরা। গভর্নমেন্ট যদি মেসেজ দিয়ে বলে যায় যারা বিদেশ যেতে চান তারা আপনাদের মোবাইলে অথবা গভর্নমেন্ট তারা যে ডাটাটাকে যে 18 লক্ষ লোকের যে ডাটা আছে সেখান থেকে তো সবাই তো তাদের মোবাইল নাম্বার দিয়েছে, তো মোবাইল থেকেই তো সবার ফিঙ্গারপ্রিন্টটা মোবাইল কোম্পানিগুলোতে আছে, তো গভর্নমেন্ট সেখান থেকেই তো নিতে পারে ডাটাটা। সেখানে কেন আবার আরেকটা মাধ্যম তৈরি করে মানে আরেকটা লেয়ার মিডলম্যান তৈরি হয়। তবে সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি জানায়, নিবন্ধন না করে কোনো শ্রমিক বিদেশ গেলে তার দায় দায়িত্ব নেবে না সরকার। যারা বৈধভাবে যাবে তারা সরকারের যেগুলো সুযোগ সুবিধা আছে সবগুলোই পাবে তারা। যেমন মারা গেলে তারা এখন 3 লাখ টাকা পায়, তারপর দাফন কাফনের জন্য তারা 35,000 টাকা দেওয়া হয়, কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা করা হয়, তারপরে তাদের ছেলে মেয়েদের বৃত্তি দেওয়া হয়, এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে। শ্রমিকদের স্বার্থে নিবন্ধনের সব প্রক্রিয়া আরো সহজ করার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। গতকাল রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে তিনি সাংবাদিকদের এই কথা জানান। এবার নির্মাণ কাজ, বনায়ন ও উৎপাদন এই 3টি খাতে 30,000 থেকে 54,000 টাকা বেতনে শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া। এই দেশটিতে কর্মী পাঠাতে চলতি বছরের 18 ফেব্রুয়ারি G2G+ চুক্তি সই করে বাংলাদেশ। মালয়েশিয়া যাবার সুযোগ সৃষ্টি হয় ব্যাপক আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছিল শ্রমিকদের মধ্যে। কিন্তু এই আগ্রহে ভাটা পড়ে চুক্তির 12 ঘন্টা পরেই মালয় সরকারের নেতিবাচক মনোভাবে। বাংলাদেশে এসে মঙ্গলবার মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড রায়ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে একান্ত বৈঠকে আবারও আগ্রহ প্রকাশ করেন শ্রমিক নেবার বিষয়ে। এবার তারা নির্মাণ কাজ, বনায়ন, উৎপাদন এই 3টি খাতে চাহিদার ভিত্তিতে শ্রমিক নেবে বলে জানান নুরুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সুখবর দেন। 30,000 থেকে 54,000 টাকা বেতনে শ্রমিক নেবার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। তাদের মন্ত্রী রাষ্ট্রে এখন বলছে যে আমরা এখন আমাদের ডিমান্ড পাঠাবো, আপনারা পাঠান। আমরা বলছি উই আর রেডি। এটা ডিমান্ড আসবে, এটা প্রক্রিয়া হবে 15 দিন, 2 সপ্তাহ হবে। এদিকে আবারও শ্রমিক পাঠানো শুরু হবে শুনে খুশি মালয়েশিয়া যেতে আগ্রহীরা। 8-9 মাসে আনুমানিক অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার পর তখন থেকে তো আর কোনো বলে যে হবে হওয়ার পর থেকে তো একবার স্থগিত। এখন হলে আবার যাব, ওই দেশে গিয়ে কাজ করতে পারবো, অনেকের কর্মসংস্থান হবে। আমরা যারা গরিব পরিবারের আছি তারা যেতে পারবো কম খরচে, আমাদের কর্মসংস্থান হবে, দেশে বেকারত্ব কমে যাবে। কর্মী পাঠাতে সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানালো রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা। সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ইট ইজ অলরেডি ওপেন। এখন শুধু এই প্রসেস শেষ করে স্টার্ট করতে যে সময়টা লাগে। এর মাধ্যমে একটা যেটা হয়েছে যে সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে, কিন্তু এখানেও বোধহয় আমাদেরকে সুযোগ আছে যাতে আমাদের লোকজন মর্যাদার সাথে সেই দেশে যেতে পারেন। জনশক্তি রপ্তানিতে দালাল চক্র নির্মূল করতে সরকারের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে কর্মী পাঠাতে বাড়তি টাকা নেওয়া হলে সংশ্লিষ্ট এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল জাতীয় সংসদ ভবনে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। সৌদি আরব সফর শেষে এই সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী বছর বাংলাদেশিদের হজে যাওয়া কোটা বাড়ানোর বিষয়ে সৌদি সরকারের আশ্বাস পাওয়া গেছে। এই বিষয় নিয়ে যারা ট্রেড করে সেটাকে আমরা মানব পাচার হিসেবে ধরি।
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত যে আছে জনাব গোলাম মুর্শিদ সাহেব, তিনি ইতিমধ্যেই 4 জন এজেন্ট সৌদি আরবের তাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ তিনি শ্রম মন্ত্রণালয় দিয়ে দিয়েছে। কোন কোন এজেন্সি এবারই করছে তাদেরকে আমরা কঠিনভাবে তাদের ব্যবস্থা নেব, কঠিনতর ব্যবস্থা নেব এবং আগামীতে আর তাদেরকে এইভাবে দুর্নীতি করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। এ সময় বাণিজ্য আরো থাকছে। সারা দেশের 128টি শিক্ষা প্রতিষ্ঠানে সততার সব খোলার উদ্যোগ দুদকের। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলছে সংস্থাটি। জলবায়ু সম্মেলনে যোগদান শেষে মরক্কো থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার মরক্কোর মারাকাসের বাব ইগলিতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP22 এর উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে এক ভাষণে ওয়াটার SDG অর্জনে বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সোমবার এ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ 58 জন সদস্যের প্রতিনিধি দল নিয়ে মরক্কো যান প্রধানমন্ত্রী। দখল, উচ্ছেদ, এরপর আবার দখল, এই আবর্তেই যেন ঘুরপাক খাচ্ছে রাজুকের নিয়মিত এবং বিশেষ উচ্ছেদ অভিযান। অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের হাত করেই নগরীতে এ অবৈধ দখলদারিত্ব বজায় রাখছে ভবন মালিকরা। নগর পরিকল্পনাবিদদের মত, এখনই দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে অচিরেই বসবাসের অযোগ্য হয়ে পড়বে 2 কোটি মানুষের এ নগরী। আজহার লিমনের রিপোর্ট। রাজধানীর পশ্চিম পান্থপথ দেখে বোঝার উপায় নেই নকশা বহির্ভূত নির্মাণ এবং দখলদারিত্বের কারণে এই সড়কের ভবনগুলোতে চালানো হয়েছিল কোনো উচ্ছেদ অভিযান। বছর জুড়ে চালানো গ্রিন রোড, ধানমন্ডি, তালতলা, উত্তরা কিংবা গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো রাজুকের প্রায় সব অভিযানই এমন ফলশূন্য। কখনো মাস বা সপ্তাহের ব্যবধানে, কখনো আবার উচ্ছেদের পরপরই শুরু হয় আবারও দখল করার তৎপরতা। বিল্ডিং এর মালিক রাজুকের সাথে যে কোনো ব্যাপারে ডিল করে নিচ্ছে, ওটা আমরা বলতে পারি না, ওটা বিল্ডিং মালিক পক্ষ বলতে পারবে। এগুলা ভেঙে চলে দিছিল আর কি, তারপরে 2-4 দিন বন্ধ ছিল, তারপরে তাদের সাথে মালিক পক্ষের সাথে সমঝোতা হয়েছে। তবে ক্যামেরার সামনে কৌশল উত্তর দেন এসব ভবন মালিক। কেউ আবার দখলদারিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। যদি আমি দোকান চালাইতে পারি তাহলে চালাইলাম, আর যদি ওনারা দোকান চালাইতে না দেয় তাহলে তো সেক্ষেত্রে আমি আর কিছুই করতে পারবো না। আমার কার পার্কিং হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা ভাঙাচোরা করে অনেক করছে, তাতে কি গাড়ির জ্যাম কি কমছে? বাসযোগ্য নগর নির্মাণের দায়িত্বে নিয়োজিতদের বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে হতাশা প্রকাশ করেন নগর বিশেষজ্ঞরা। সাথে সাথে পরামর্শ দেন উচ্ছেদ পরবর্তী মনিটরিং জোরদারের। অনিয়ম করে যখন একটা স্থাপনা তৈরি করে তখন কিন্তু সে সবসময় একটা ঝুঁকি নেয়, ঝুঁকির মাত্রাটা কমে যেতে থাকে দিন দিন, কারণ সে দেখে যে এগুলা কখনোই ভাঙা হচ্ছে না, কখনোই আইনানুগ ব্যবস্থা হচ্ছে না, কিংবা কখনো নোটিশ বা তারা যখন কোনো পায় তখন তারা আবার অন্যভাবে অনৈতিকভাবে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করে। তবে ম্যানেজ হওয়ার অভিযোগ অস্বীকার করেন রাজুক চেয়ারম্যান। এটাই না যে আমরা এখানে অভিযান করে গেলাম, তারা আবার যদি আবার করে আবার আমরা সেখানে অভিযান করবো না। আমাদের এরকম আছে, আমরা এক জায়গায় একাধিকবারও আমরা গিয়েছি না, এটা কোনো ম্যানেজ করার তো কিছু আমি দেখছি না। এটা যদি সহিংস অভিযোগ থাকে আমি অবশ্যই যাচাই করে দেবো। গেল 3 মাসেই প্রায় 315টি ভবনে অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুক। চলমান এই কার্যক্রমে আরো প্রায় 3500 স্থাপনায় অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইন প্রদেশে সামরিক অভিযানের হাত থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে শত শত রোহিঙ্গা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়, এসব রোহিঙ্গাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। এই অবস্থায় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের বিজিবি সদস্যরা। এরই মধ্যে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত 1 মাসের রাজ্যটিতে সেনা অভিযানে নিহত হয়েছে অন্তত 130 জন। এছাড়াও কয়েকশো ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সরকার। এলাকাটিতে কোনো বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকায় এ নিয়ে সংবাদ সংগ্রহে বেশ বেগ পেতে হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে। রাখাইন রাজ্যে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করে, যাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা অবৈধ অভিবাসী হিসেবে উল্লেখ করে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মিয়ানমার সরকার।
70 বছরের জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সাথে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। চলতি মাসে টেন্ডার প্রক্রিয়া শেষ হলে আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখবে 28,000 কোটি টাকার বিশাল এ প্রকল্প। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 5,000 কোটি টাকার অনুমোদন দেওয়ার পাশাপাশি $150 কোটি দেওয়ার সম্মতি দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রেলওয়ের পুরাতন নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই চট্টগ্রাম থেকে কক্সবাজারের রামু হয়ে তৎকালীন বার্মা পর্যন্ত আসাম বেঙ্গল রেলওয়ে লাইন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। 47 সালে দেশ বিভক্তির পর পাকিস্তান সরকার এর জরিপ শেষ করে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই পরিকল্পনা অনেকটা চাপা পড়ে যায়। তবে বর্তমান সরকার এই প্রকল্পকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করে কাজ শুরুর নির্দেশনা দেয়। দোয়াজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 101 কিলোমিটার, পরবর্তীতে রামু থেকে গুন্দুম পর্যন্ত 28 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ রেলপথ নির্মিত হবে। এই রেলপথের মাধ্যমে আমরা মিয়ানমার হয়ে চায়নার সাথে সংযুক্ত হব ভবিষ্যতে। গত 26 সেপ্টেম্বর এই প্রকল্পের টেন্ডার আহ্বান করে রেলপথ মন্ত্রণালয়। আগামী 28 নভেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। 28,034 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে বাংলাদেশ সরকার জমি অধিগ্রহণ হিসেবে খরচ করবে 4,919 কোটি টাকা। দোহাজারি থেকে কক্সবাজার এবং কক্সবাজারের রামু হয়ে ঘুমধুম পর্যন্ত নতুন লাইন স্থাপনের জন্য বাকি টাকা খরচ করবে বিভিন্ন উন্নয়ন সংস্থা। এর মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি $150 কোটি দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। এটা 18,000 কোটি টাকার ফেস ভ্যালু ধরা হয়েছে। এখানে জমি অধিগ্রহণ করতে হবে এবং কনস্ট্রাকশন কস্টের জন্য টোটাল এই টাকা, আর এটাতে অর্থায়ন করবে এডিবি এবং বাংলাদেশ সরকার। প্রকল্পের সংশ্লিষ্টরা বলছেন, ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরবর্তীতে মিয়ানমার এবং চীনের সাথে সংযুক্ত হলে বাংলাদেশের অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে। পর্যটন নগরী কক্সবাজার এটাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। রেলের মাধ্যমে আমাদের বিভিন্ন দেশের আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে এবং দেশ অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে। এই প্রকল্পের নির্মাণকালীন সময় নির্ধারণ করা হয়েছে 3 বছর। রেলওয়ে কর্মকর্তারা আশা করছেন 2020 সালের শুরুতেই সম্পূর্ণভাবে চালু হবে বহুল আলোচিত এই রেল যোগাযোগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তৈরি পোশাক খাতে শ্রমশক্তি উন্নয়ন সহ বেশ কিছু বিষয় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে মার্কিন সংস্থা USAID। রাজধানী গুলশান 2 এর একটি হোটেলে আয়োজিত এই বৈঠকে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ। কাজল, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে যে প্রোগ্রামটি হচ্ছে সেটা হচ্ছে সলিডারিটি সেন্টার কর্তৃক আয়োজিত, এবং সেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু যে শিল্প খাতে যে শ্রম বিরোধ এবং শ্রম শক্তি এবং শ্রমের যে নেতৃত্ব তৈরি, সেই বিষয়গুলো নিয়ে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে কিভাবে আরো সুবিধা করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে প্রোগ্রাম হচ্ছে। এবং এই প্রোগ্রামে এর মাধ্যমে কিন্তু দুপুর পর্যন্ত হবে, এবং এই প্রোগ্রামের মাধ্যমে কিভাবে শ্রম বিরোধ আইনটা যত সহজে নিষ্পত্তি করা যায় সেই বিষয়গুলোই নিয়ে কিন্তু এখানে কথা বলা হবে। তো আমরা এই মুহূর্তে সলিডারিটি সেন্টারের সিনিয়র লিগাল কাউন্সিলর AKM নাসিমের সাথে কথা বলে একটু বিস্তারিত জেনে নেব এই প্রোগ্রাম সম্পর্কে। আমাদের দেশের যে বিকল্প শ্রম বিরোধ আছে সেই নিষ্পত্তির জন্য আপনাদের এই প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আপনারা কি আশা করছেন? আমরা আশা করছি যে শ্রম বিরোধ যে নিষ্পত্তিতে যে দীর্ঘসূত্রিতা হয়, সেই বিরোধগুলো যাতে খুব অল্প সময়ের মধ্যে এবং কার্যকরভাবে নিষ্পত্তি করা যায়, সেই জন্য আদালতের বাইরে যাতে নিষ্পত্তিগুলো দ্রুত হয়, সেই জন্যই আমাদের এই একটা প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টার মাধ্যমে হয়তো আমরা একটা আলোচনার সূত্রপাত করতে পারবো যে এই বিষয়ে আমরা কিভাবে বিস্তারিত পরবর্তীতে কাজ করতে পারবো। বর্তমান যে শ্রম বিরোধ আইন বা শ্রম বিরোধ নিয়ন্ত্রণ করার জন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো কি খুব বেশি দীর্ঘমেয়াদী? বলতে পারেন যে আসলে এটা একটু দীর্ঘমেয়াদী, এবং আমরা এটাই চাচ্ছি যে আইনের কাঠামোর মধ্যে যাতে নিয়ে আসা যায় বিষয়টাকে, এবং আইনের সংশোধন করে বা আইনের নতুন আইন প্রণয়ন করে যাতে বিরোধগুলোতে যাতে দ্রুত সময় নিষ্পত্তি করা যায়, সেটাই আমরা চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কাজল, আমরা কথা বলছিলাম, তো সেখান থেকে আমরা আসলে যেটা এমনিতেও দেখা যায় তা হলো যে একটি সুন্দর শিল্প উন্নয়নের জন্য কিন্তু যে শ্রমিকদের সন্তোষ একটা ব্যাপার বড় উপাদান হিসেবে কাজ করে। সেই জায়গা থেকে কিন্তু শ্রম অসন্তোষ আমরা মাঝে মাঝে যেটা খেয়াল করি, এবং সেইখানে ক্ষেত্রে যে শ্রমিক মালিক পক্ষের মধ্যে যে বিরোধ নিষ্পত্তির জন্য যে
পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো কিন্তু অনেক সময় কিন্তু লেন্দি হয়ে যায়, যেটা একজন শ্রমিকের জন্য সেই সময় দেয় এবং সেই পদ্ধতিগুলো অনুসরণ করে সেই সর্বশেষ ফলাফলের জন্য অপেক্ষা করাটা বেশ কঠিন হয়ে যায়, যার জন্য কিন্তু বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান কিন্তু তাদের মাধ্যমে মধ্যস্থকারী হিসেবে কাজ করে থাকেন এবং সেই কাজ করার মাধ্যমে যে শ্রমিক অধিকার, সেই শ্রমিক অধিকার যে আদায়ের যে জায়গা থেকে কাজ করে থাকেন এবং তাদেরকে যে শক্তিশালী নেতৃত্ব এবং গার্মেন্টস সহ যে বিভিন্ন শিল্প খাতে যেখানে শ্রমিক নেতৃত্ব গড়ে ওঠে, যখন তাদের মধ্যে যখন সচেতনতা বেড়ে যায় তখন কিন্তু তারা নিজেরাও তাদের দাবি উত্থাপনের জায়গাটা এবং বিরোধী নিষ্পত্তি অর্থাৎ তাদের উত্থাপিত দাবি আদায়ের জন্য কিন্তু তারা বেশ আইন হিসেবে আইনের পদ্ধতি অনুসরণ করে কিন্তু তারা তাদের অধিকারটা আদায় করতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে যে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আইন সম্পর্কে ধারণা, জ্ঞান এবং অধিকার আদায়ের বিষয়ে যে নেতৃত্ব তৈরির প্রয়োজন, সেই প্রয়োজন এবং সেই কর্মপদ্ধতি এবং সেই বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য সব কিছুকে মিলিয়ে যেভাবে শ্রমিক অধিকারটা সমুন্নত হয় এবং শিল্প খাতের জন্য তা বেশ ইতিবাচক ফল বয়ে আনে, সেই বিষয়গুলো নিয়েই এখানে আলোচনা হচ্ছে। তো কাজল, এই ছিল এই মুহূর্তের সর্বশেষ খবর। কাজল। তৈরি পোশাক খাতে শ্রম উন্নয়ন সহ বেশ কিছু বিষয় নিয়ে গোলটেবিল বৈঠক থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বাংলাদেশের পাওনা না মিটিয়ে পাকিস্তান উল্টো 700 কোটি টাকা পাওনার দাবি তুলেছে, যা সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন। সকালে সচিবালয়ে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত গ্রাহেম মার্কেটের সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে কাজ করছে সরকার। বাংলাদেশে উৎপাদিত পণ্যের থেকে আমরা যে রপ্তানি আয় করতাম, বিশেষ করে পাটে, আদমজির মতো পাট কল, সেই টাকাগুলো সব পাকিস্তান নিয়ে গেছে। যেহেতু আমরা পাকিস্তানের কাছে আমাদের পাওনা আমরা দাবি করেছি, সেই কারণে উল্টা ওইটাকে ব্যাহত করার জন্য তারা একটা উল্টা প্রস্তাব দিয়েছে, যেটা অবাস্তব, ভিত্তিহীন। ওরা আমাদের থেকে টাকা পাবে কোত্থেকে? বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বাড়াতে আগামী বছর সারা দেশে জরিপ চালানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর সিডাব আন্তর্জাতিক মিলনায়তনে শিশুদের বাজেট বিষয়ক এক পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে একথা জানান তিনি। এছাড়া 2017-18 অর্থ বছরে বাজেটের আকার 5 লাখ কোটি টাকা হবে বলে জানান অর্থমন্ত্রী। 16 কোটি মানুষের জন্য বাজেটটা হচ্ছে। এই 16 কোটি মানুষের মধ্যে বাজেট নিয়ে খুব বেশি চিন্তা করা বা কাজ করার আমরা হয়তো কত মানুষ পাই, শুড বি সাম থাউজেন্ডস অনলি, নট ইভেন লাখেও হয়তো পৌঁছবে না। কিন্তু অন্যরা যদি তাতে আগ্রহ দেখায়, তার নির্দিষ্ট এলাকায় কিছু বলে, সেটা বাজেটের জন্য অনেক ভালো। বাজেট তাতে সমৃদ্ধ হবে। আমরা আগামী বছরেই এই 2017 সালে এ ব্যাপারে একটি জরিপ করব, যাতে বুঝতে পারি যে এখন মানুষ বাজেট কতটা বোঝে এবং কতটা তার মধ্যে আগ্রহ রয়েছে। গ্রীষ্ম বর্ষা মৌসুমে খুলনার তেরোখাদা উপজেলার খালবিলে থাকা প্রচুর দেশি প্রজাতির মাছ বৃহৎ জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ করে থাকে। এবারও শীতের শুরুতে পর্যাপ্ত দেশি মাছ ধরা পড়েছে খালবিলে। এতে জেলেরা লাভবান হচ্ছেন আর পর্যাপ্ত মাছ কাঙ্ক্ষিত দামে পেয়ে খুশি ক্রেতারাও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন। উপরে পদ্মফুল ও কচুরিপানা, নিচে বিস্তীর্ণ জলরাশি, এর মধ্যে লুকিয়ে আছে দেশি প্রজাতির কই, মাগুর, শিং সহ হরেক রকমের মাছ। চিত্রা ও 18 বেকি নদী শুকিয়ে যাওয়ায় জলবদ্ধতার কারণে গত 10 বছর ধরে মাত্র একটি ফসল ফলাতে পারে খুলনার তেরোখাদা উপজেলার কৃষকেরা। বছরের বাকি সময় মাছ ধরে চলে জীবন জীবিকা। তবে এবছর উপজেলার জলবদ্ধ 10টি বিলে শীতের শুরুতেই ধরা পড়ছে প্রচুর মাছ। নলা, কাতলা, তার বিল্লি জাতের আয়না, ফুটি, শোল, গজাল, মোট কথা বিল্লি ও জাতীয় জাত মাছ সব আছে। ওই যা পায় 200-300 টাকা বিক্রি করে, তাদের ভালোভাবে এই সংসার চলতেছে সবাই। শীতের শুরুতেই প্রচুর দেশি প্রজাতির মাছ ধরা পড়ায় ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন। এই মাছগুলো আমরা ধরে, যারা ধরে নেয় এদের কাছ থেকে কিনে বাজারে, বিভিন্ন বাজারে পাঠাই, তারপরে খুলনা পাঠাই, ঢাকায় পাঠাই, বিভিন্ন জায়গা যায় এই মাছগুলো। প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে। যে বুতিয়ার বিলের মাছ, মানে এখানে দাম খুব কম। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, উৎপাদন বাড়াতে দেশি মাছ সংরক্ষণে অভয়াশ্রম ও বিল নার্সারি পদ্ধতি কার্যক্রম শুরু করা হচ্ছে। দেশি মাছ সংরক্ষণের জন্য আমরা এখন যে পলিসি নিয়েছি সেটা হলো অভয়াশ্রম স্থাপন এবং বিল নার্সারি, এবং এইটাই এখন পর্যন্ত
মানে আমাদের যে পরিবেশ আছে তার সাথে সহনীয়। তেরোখাদা উপজেলায় বছরে দেশি মাছ উৎপাদন হয় 6,500 মেট্রিক টন। এর মধ্যে 4,000 মেট্রিক টন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দোকান থাকবে প্রয়োজনীয় জিনিসপত্র, কিন্তু থাকবে না কোনো দোকানদার। যে যার মতো করে পণ্য কিনবে আর নির্ধারিত দাম ক্যাশ বাক্সে রেখে দেবেন সততার পরিচয়। বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠানে এমন সততার শপ খোলার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা সততা চর্চায় উদ্বুদ্ধ হয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ী হবে। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। সততা সর্বোৎকৃষ্ট পন্থা, কথাটি মানতেই রাজি নয় কোমলমতি এই শিক্ষার্থীরা। ওরা বলছে সততা একমাত্র পন্থা, আর তাই কোনো দোকানের হস্তক্ষেপ ছাড়াই প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে পরিশোধ করছে সঠিক মূল্য। এর মাধ্যমে তারা শিখছে বড় হয়ে কিভাবে সৎ উপার্জন করে দেশের স্বার্থ রক্ষা করা যায়। টাকা না দিয়ে অনেক নিয়ে যেতে পারে, কিন্তু আমাদের এখানে স্টুডেন্টরা এই কাজ করে না। ইউজুয়ালি ভাঙতি থাকে না, আমরা একটু আগে ছিল না, তো আমরা বেশি পে করবো না কম পে করবো এটা আমাদের উপর ডিপেন্ড করে। আমরা কম পে করতে পারি চাইলে, তারা তো দেখছে না, কিন্তু আমাদের বেশি পে করাটাই আমাদের অনেস্টি। মনিটর করলে তো তাহলে স্কুল ভাববে আমাদের অনেস্টি নাই, আর যদি না থাকে তাহলে আমাদেরকে ট্রাস্ট করতেছে যে আমরা নিজে সবকিছু কিনতে পারতেছি একা ইন্ডিপেন্ডেন্টলি। আগে সে যে সৎ এটা প্রমাণ করার জায়গা ছিল না। সুখের বিষয় হলো আজ পর্যন্ত আমাদের কোনো ফান্ডের কোনো টাকার মানে নাই বা ঘাটতি বা একটু কম হয়েছে এটা দেখি নাই। এটি ছিল রাজধানীর কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের গল্প। দেশের আরো দুটি স্থানেও এমন উদ্যোগের কথা জানা গেছে। সততা শপের এই উদাহরণকে স্বাগত জানিয়ে দুদক নিজেই উদ্যোগ নিয়েছে সারা দেশে এই কার্যক্রম ছড়িয়ে দিতে। সততা এবং নিষ্ঠাবোধ শুধুমাত্র মুখের কথায় জাগরণ যায় না, এই জিনিসটি যদি তারা প্র্যাকটিস করে আমরা নিশ্চিত যে বড় হয়েও তারা সৎ এবং নিষ্ঠাবান নাগরিক হবে। প্রাথমিক পর্যায়ে 64 জেলার 128টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের দোকান চালু করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি। নির্দেশনায় বলা হয়, দোকানগুলোর অর্থায়ন করবে সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা পরিষদ। প্রতিটি জেলায় 2টি করে মোট। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সফল হতে হলে প্রত্যেক নারীকেই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও সততা। গতকাল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউআইটিএস এর বিজনেস স্কুলের উদ্যোগে আয়োজিত সেমিনারে একথা বলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সফি মোহাম্মদ মিজানুর রহমান। নারী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, অভিনেত্রী ও সংসদ সদস্য সারা বেগম কবরী সহ বিশিষ্টজনেরা। লিফট ও এক্সিলারেটর শিল্পের বিকাশের লক্ষ্যে রাজধানীতে চলছে গ্লোবাল লিফট অ্যান্ড এক্সিলারেটর এক্সপো 2016 আন্তর্জাতিক মেলা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত মেলায় একই ছাদের নিচে পাওয়া যাবে এক্সিলারেটর, খুচরা যন্ত্রাংশ, এভিলেটরের দরজা, গতি নিয়ন্ত্রক এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদি। এবার নতুন নামে আয়োজিত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সহ বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান। এ সময় এক্সিলারেটর খাতের ক্রমবর্ধমান বিকাশে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজক কর্তৃপক্ষ। প্রদর্শনীটি চলবে আগামী 18 নভেম্বর পর্যন্ত। চীনে কৃষি পণ্য রপ্তানিতে আগ্রহী বাংলাদেশের ব্যবসায়ীরা। গতকাল চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান সিসিপিআইটি এর প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের এক বৈঠকে এই আগ্রহের বিষয়টি তুলে ধরেন তারা। বাংলাদেশ থেকে আলু ও তরমুজ রপ্তানিতে আগ্রহের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। এছাড়া কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি সহ আধুনিক চাষ পদ্ধতি ও প্রযুক্তি বিনিময় বিষয়ে আলোচনা হয় অনুষ্ঠানে। পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য সহ প্লাস্টিক, ওষুধ, ফার্নিচার সহ পাট পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও জানান ব্যবসায়ীদের পক্ষ থেকে। বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ। এ সময় তিনি বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীদের জন্য চীনে 5 বছরের ভিসা দেওয়ার আহ্বান জানান। সরকারিভাবে প্রায় 13 লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির প্রিমিয়ার অনুমোদন সহ 5,889 কোটি টাকার 9টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মধ্যপ্রাচ্যের 9টি দেশ থেকে এই তেল আমদানি করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সবাই দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে গৃহীত সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের জন্য চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে সরাসরি পণ্য ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া 6টি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ 5 বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ডিজিটাল যুগে ব্যাংকিং খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয়র ওপর আলোচনায় শেষ হলো বাংলাদেশ ব্যাংকিং সামিট। গতকাল রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে 2 দিন ব্যাপী সামিট শেষ হয়। বাংলাদেশ সহ 8টি দেশের ব্যাংকার ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন। ব্যাংকিং খাতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার সিকিউরিটির ওপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। পাশাপাশি ক্ষুদ্র ঋণ ও ইসলামিক ব্যাংকিংয়ের নানা দিক নিয়ে তথ্যবহুল উপস্থাপনা করা হয় সামিটে। একুশতম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, প্রাইজ মানি ও সার্টিফিকেট তুলে দেন বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী ও জুরি কমিটির চেয়ারম্যান বীরেন সোম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টসের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অয়ন ভট্টাচার্য। বাজারে পর্যাপ্ত পরিমাণে খুচরা নোট না থাকায় পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটা রাজ্যে মুদ্রা বিনিময় বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বৈধভাবে বেড়াতে গেলেও বাংলাদেশে পর্যটকদের কাছ থেকে ডলার কিংবা রুপি নিয়ে নতুন নোট দিতে রাজি হচ্ছে না ভারতীয় ব্যাংকগুলো। রিজার্ভ ব্যাংক থেকে চাহিদা মতো অর্থ না পাওয়ায় বাংলাদেশিদের টাকা বিনিময় করে দিতে পারছে না কলকাতার সোনালী ব্যাংকও। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য, ছবিনা ডেস্ক রিপোর্ট। কলকাতার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ধর্মতলার 8 নম্বর লেলিন সরণির বাংলাদেশ সোনালী ব্যাংকের কলকাতা শাখার মঙ্গলবারের দৃশ্য এটি। সরকারিভাবে বাতিল করা পুরনো 500 ও 1000 টাকার নোট বদল ও খুচরা টাকার জন্য গেল কয়েকদিনের মতো এদিনও বাংলাদেশি পর্যটকদের প্রচন্ড ভিড় দেখা যায়। ভোর থেকে রাত পর্যন্ত লম্বা লাইনে দাঁড়ালেও কাঙ্ক্ষিত খুচরা নোট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। আমরা বাংলাদেশ থেকে এসেছি, যে আমাদের বাংলাদেশের পাসপোর্ট, আমরা খুব সমস্যায় আছি, আমরা ডলার পাচ্ছি না, টাকা ভাঙাতে পাচ্ছি না। বাংলাদেশি গেস্ট এসছে, আমার ডলার ভাঙিয়ে দিন, ডলার প্রত্যেকটি মানি চেঞ্জার বন্ধ, কোথাতে টাকা ভাঙা হবে বলুন? 3-4 দিন ধরে তো খাওয়া দাওয়াই পাচ্ছি না, কোথাও মানে টাকার অভাবে। আর বাইরে বলতেছে 2000 টাকা দিলে 1000 টাকা পাবে দালাল্লা। আমাদের কোনো টাকাই দেয় না সরকার, ডলার দেয় না, কোনো টাকা ভাঙতি নেয় না, হোটেলে থাকতে দেয় না। যদি নেয় বাংলা টাকা 500 টাকা নিলে তারা আমাকে 200-250 রুপি দেয়, মানে এক বেলা দিলে 2 বেলা দেয় না, 3 বেলা আমরা 2 বেলা না খেয়ে থাকি। গত কয়েকদিনে সোনালী ব্যাংক থেকে কমপক্ষে 500 বাংলাদেশিকে ডলার কিংবা রুপির নতুন নোট দেওয়া হয়েছে। তবে রিজার্ভ ব্যাংক থেকে 1.5 কোটি রুপির চাহিদার বিপরীতে মাত্র 40 লক্ষ রুপি বরাদ্দ পাওয়ার কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে সবাইকেই যাতে আমরা সহযোগিতা করতে পারি এবং তাদের প্রয়োজনীয় টাকাটা যাতে হাতে তুলে দিতে পারি, এবং এই পর্যন্ত আমরা চেষ্টা করছি যাতে সবাইকেই আমরা মানে কাউকে যাতে ফিরাতে না। সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখাতেও ভিড় বেড়েছে বাংলাদেশি পর্যটকদের। তবে কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব কিছুটা বেশি হওয়ায় প্রয়োজনীয় ভারতীয় নোটের জন্য কলকাতা শাখার দিকে ছুটছেন গ্রাহকরা। সময় সংবাদ, কলকাতা। ঘুষ নেওয়ার অপরাধে রাশিয়ার অর্থমন্ত্রী অ্যালেক্সেই উইলোকায়েভ আটক হওয়ার পর ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবেলের মান বেড়েছে। সেই সঙ্গে চাঙ্গা হয়েছে দেশটির শেয়ার বাজার। বর্তমানে $1 বিপরীতে পাওয়া যাচ্ছে 65 রুবেল। এছাড়াও শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের সূচক 1 থেকে 2% পর্যন্ত বেড়েছে। দেশটির বৃহত্তম জ্বালানি প্রতিষ্ঠান রসনেফট প্রতিদ্বন্দ্বী জ্বালানি প্রতিষ্ঠান ব্যাসনেফটকে কিনে নেয়ার চুক্তিতে প্রথমে সায় দেয়নি অর্থমন্ত্রী। পরবর্তীতে অক্টোবরে $530 কোটি এ চুক্তির অনুমোদন দেন তিনি। এ সময় তিনি $20 লাখ ঘুষ নিয়েছেন এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করে রুশ পুলিশ। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এটি ক্রেমলিনের সরকারি পর্যায়ের কোনো কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনা। 2014 সালের পর প্রথমবারের মতো মন্দা থেকে বেরিয়ে এসেছে গ্রিস। গেল 2 বছরে এই প্রথম সম্প্রসারিত হয়েছে গ্রিক অর্থনীতি। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গেল প্রান্তিকে গ্রিসের অর্থনীতি সম্প্রসারিত হয়েছে 0.5%। তৃতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হয়েছে 1.5%, 2008 সালের পর যা সবচেয়ে বেশি। বছরের দ্বিতীয় প্রান্তিকে এ পরিমাণ ছিল 0.2%। পরিসংখ্যান ব্যুরো বলছে 2017 সালের শেষ দিকে দেশটির প্রবৃদ্ধি পৌঁছবে 2.7%। একই পূর্বাভাস ইউরোপীয় ইউনিয়নেরও।
তবে গ্রিসের কেন্দ্রীয় ব্যাংক বলছে আগামী বছর দেশটির প্রবৃদ্ধি হবে 2.5%। ব্রিটেনে নতুন কার্যালয় স্থাপন করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন গুগল, যেখানে 2020 সালের মধ্যে নতুন 3000 কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। এমনটাই জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। নিজেদের ব্যবসা সম্প্রসারণ এবং ব্রিটেনের প্রযুক্তি খাতকে আরো সমৃদ্ধ করতে উদ্যোগ নিয়েছে গুগল। তিনি বলেন, উন্মুক্ত সীমান্ত আর প্রশিক্ষিত অভিবাসী কর্মীরা ব্রিটেনের প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে অভিবাসীরা যদি সংকটে পড়েন, সেক্ষেত্রে ব্রিটেনে গুগলের বিনিয়োগও হুমকির মুখে পড়বে। বর্তমানে ব্রিটেনের গুগল শাখায় যুক্তরাজ্যের 4000 কর্মী নিযুক্ত রয়েছেন। So investors are focusing more on those sales figures, tacking on to the near 60%. দর্শক, জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের আবারও এখনকার পরিস্থিতি। লেনদেনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। দর্শক, আমরা এর আগে জানিয়েছিলাম যে 3টি সূচকের প্রথম থেকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল এবং কখনো নিম্নমুখী আবার ঊর্ধ্বমুখী মিশ্র প্রবণতায় কিন্তু চলছে দেখেছি আমরা। সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যে প্রায় এখন পর্যন্ত আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু 3টি সূচক চলছে। সেক্ষেত্রে ডিএসসি এক্স যার অবস্থা সে হচ্ছে প্রথম অবস্থায় রয়েছে হচ্ছে 4708 পয়েন্টে, দ্বিতীয় অবস্থানে ডিএসসি এক্স যেটি সূচক এর পয়েন্ট কিন্তু অবস্থান করছে 1125। এছাড়া ডিএসসি 13 অবস্থান করছে 1761। এছাড়া আমরা টোটাল এখন সর্বমোট লেনদেন হয়েছে এমন শেয়ারের পরিমাণ কিন্তু 41,795। এছাড়া বাজার মূল্য কিন্তু এই সমপরিমাণ শেয়ারের, সেক্ষেত্রে আমরা বাজার মূল্য যদি নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে এখন পর্যন্ত বাজার মূল্য শেয়ারের গুলো রয়েছে 210,46 লাখ টাকা। এছাড়া শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু বেড়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখন পর্যন্ত শেয়ারের দর বা প্রতিষ্ঠানের সংখ্যা 158, শেয়ারের দর কমেছে এরকম প্রতিষ্ঠান হচ্ছে 61। এছাড়া শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে এমন সংখ্যা কিন্তু 39টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম অপরিবর্তিত রয়েছে। সেক্ষেত্রে দর্শক, আমরা যদি আরো দেখতে চাই যে টপ 20 এরকম 20টি শেয়ারের দর বেড়েছে এরকম অবস্থানে কিন্তু প্রথম পর্যায়ে থেকে ন্যাশনাল টিউব ছিল, সেক্ষেত্রে এখন পর্যন্ত ন্যাশনাল টিউবই রয়েছে। তার বাজার মূল্য কিন্তু 133 টাকা 20 পয়সা এখন পর্যন্ত দেখছি আমরা, যা সর্বোচ্চ প্রায় মূল্য ছিল 135 টাকা, সর্বনিম্ন ছিল 131 টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে শাসা ডেনিমস। দ্বিতীয় অবস্থানে থেকে প্রতিষ্ঠানটি শেয়ারের দর এখন অবস্থান করছে 61 টাকা, সর্বোচ্চ ছিল কিন্তু 63 টাকা 30 পয়সা, যা সর্বনিম্ন ছিল 58 টাকা 50 পয়সা। তৃতীয় অবস্থানে ফরচুন লিমিটেড, এর অবস্থান রয়েছে শেয়ারের দর 45 টাকা 40 পয়সায়, যা সর্বোচ্চ ছিল কিন্তু 45 টাকা 40 পয়সায়, আর সর্বনিম্ন ছিল 43 টাকা 80 পয়সা। সেক্ষেত্রে এখন পর্যন্ত চতুর্থ অবস্থানে রয়েছে সাইফ পাওয়ার। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি শেয়ারের দর অবস্থান করছে আমরা দেখছি যে 48 টাকা 60 পয়সা। এছাড়া সর্বোচ্চ ছিল প্রতিষ্ঠানটি শেয়ারের দর 49 টাকা 70 পয়সা, সর্বনিম্ন ছিল 48 টাকা 30 পয়সা। এছাড়া আফতাব অটো কার এর কিন্তু পঞ্চম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। পঞ্চম অবস্থায় শেয়ারের দর এখন রয়েছে 56 টাকা 60 পয়সা, সর্বোচ্চ ছিল 56 টাকা 90 পয়সা, মাত্র 30 পয়সা বেশি। সেক্ষেত্রে সর্বনিম্ন ছিল কিন্তু 56 টাকা। ষষ্ঠ অবস্থানে রয়েছে র্যাক সিরামিক। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের শেয়ারের দর 60 টাকা 65 পয়সা। এক্ষেত্রে অবস্থান করছে সর্বোচ্চ পর্যায়ে ছিল যেটি প্রতিষ্ঠানটির শেয়ারের দর 60 টাকা 80 পয়সা, এর ক্ষেত্রে সর্বনিম্ন ছিল 59 টাকা 60 পয়সা। সপ্তম অবস্থানে রয়েছে RSRM স্টিল। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 47 টাকা 30 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 47 টাকা 50 পয়সা, সর্বনিম্ন ছিল 46 টাকা 30 পয়সা। এছাড়া অষ্টম নাম্বারে 8 নম্বর প্রতিষ্ঠান রয়েছে হচ্ছে গ্রিল। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির আমরা দেখছি যে তার শেয়ারের দর অবস্থান করছে 36 টাকা 50 পয়সা, সর্বোচ্চ ছিল 36 টাকা 70 পয়সা, মাত্র 20 পয়সা বেশি। সেক্ষেত্রে সর্বনিম্ন ছিল কিন্তু 36 টাকা। 9 নম্বর অবস্থানে রয়েছে ভিভিএস। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির শেয়ারের দর 48 টাকা, যা সর্বোচ্চ ছিল কিন্তু মাত্র 80 পয়সা বেশি। সেক্ষেত্রে 48 টাকা 80 পয়সা ছিল সর্বোচ্চ, সর্বনিম্ন ছিল 47 টাকা 60 পয়সা। দর্শক, 10 নম্বর অবস্থানে রয়েছে কাশেম ড্রাইসেল। সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে 97 টাকা 40 পয়সা। এছাড়া সর্বোচ্চ ছিল 99 টাকা 90 পয়সা। এছাড়া সর্বনিম্ন ছিল প্রতিষ্ঠানটি 97 টাকা 40 পয়সা। দর্শক, আমরা এরকম
10টি প্রতিষ্ঠানে দেখলাম যেগুলোর শেয়ারের দর বেড়েছে। এবারে যদি জানতে চাই যে 10টি নিম্নমুখী রয়েছে যাদের শেয়ারের দর, এমন প্রতিষ্ঠানের প্রথমে রয়েছে কিন্তু MHSML এর প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করে 14 টাকা 80 পয়সা, সর্বোচ্চ ছিল 15 টাকা 20 পয়সা, সর্বনিম্ন ছিল 13 টাকা 40 পয়সা। এছাড়া এই দর্শক মিশ্র প্রবণতায় কিন্তু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু চলছে। সেক্ষেত্রে আমরা শুরুতেও আমরা জানিয়েছিলাম যে ঊর্ধ্বমুখী প্রবণতায় 3টি সূচক চলছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে 3টি সূচক। দর্শক, এই ছিল এখনকার মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ লেনদেন পরিস্থিতি। এই সময় বাণিজ্যের শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন ছাড়া কেউ বিদেশ গেলে দায়িত্ব নেওয়া হবে না, হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। আঙুলের ছাপ নেওয়া অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞরা। বারবার উচ্ছেদ অভিযান চালিয়েও দখল মুক্ত করা যাচ্ছে না রাজধানী ঢাকা। রাজুকের কিছু লোকজনকে হাত করে চলছে দখল বাণিজ্য, অভিযোগ অস্বীকার সংস্থাটির। অবশেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সাথে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। 2020 সালে চালু হবে, প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। এবং বাজারে পর্যাপ্ত খুচরা নোট না থাকায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে মুদ্রা বিনিময় বন্ধ। 1 সপ্তাহ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।